বর্ণিল উৎসবে বছরের প্রথম দিনেই শিশুদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। কোমলমতিরা উচ্ছ্বসিত। অনেক ধরনের উপহার পায়, বাবা মা উপহার দেয়, কিন্তু সরকার যে উপহারটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে সেরা উপহার। বছরের প্রথম দিন যদি নতুন বই পাই তাহলে আমাদের জ্ঞান অর্জনের স্পৃহা আরো বৃদ্ধি পাবে। নতুন বইয়ের ঘ্রাণ আমার অনেক ভালো লাগে। নতুন বই, নতুন পড়া, নতুন সব, পুরো বছর আমাদের অনেক আনন্দে কাটবে। সুনাগরিক গড়ে তুলতে সহায়ক হবে বই উৎসব। আগামীতে সহজ যুগোপযোগী বই করার অঙ্গীকার। ভবিষ্যতের আরো ভালো অবদান তোমাদের কাছ থেকে আমরা আশা করি এবং বাংলাদেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা অচিরেই আশা করছি। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, আরো যুগোপযোগী করা, আরো বিশ্বমানের করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদ সদস্য লিটন হত্যার মোটিভ সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ। 18 জন আটক। হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ। ধর্মীয় উগ্রবাদীরা জড়িত দাবি ওবায়দুল কাদেরের। জিএসপির পেছনে না ছুটে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে খুঁজে বের করতে হবে নতুন আন্তর্জাতিক বাজার। বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ইসিকে সহযোগিতা করতে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনার কথা আবারও তুলে ধরলেন বেগম জিয়া। রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি। চলতি মাসেই খুলে দেয়া হচ্ছে পদ্মা সেতুর দুপাড়ের সংযোগ সড়ক। কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে নববর্ষ বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। সারা দেশের স্কুলগুলোতে বছরের প্রথম দিনে উদযাপিত হলো বই উৎসব। সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সহজ যুগোপযোগী বই করা হবে। এদিন দেশব্যাপী 4,26,00,000 শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। 8 বছরের ধারাবাহিকতায় দেশের প্রতিটি স্কুল শিক্ষার্থীদের পদচারণায় ছিল মুখর। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থীদের হাতে তুলে দেন নতুন বই, তুলে ধরেন শিক্ষার গুণগত মানোন্নয়নে পাঠ্যপুস্তক উৎসবের গুরুত্বের কথা। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি। আমরা এখন সেই কাজে লিপ্ত রয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি নানাভাবে আরো সহজ করা পাঠ্যপুস্তক, আরো যুগোপযোগী করা, আরো বিশ্বমানের করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বই উৎসবে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উৎসবের এই আমেজ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে মত অর্থমন্ত্রীর। নতুন বইয়ের গন্ধ শুকবে এবং সেখানে নিজের নাম মোটা মোটা হরফে লিখে দেবে। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাকে জ্ঞান আহরণ করতে হবে, শিক্ষা দীক্ষা করতে হবে, মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তাহলে আমি এই দেশের উন্নয়নে ভবিষ্যতে অবদান রাখতে পারব। নতুন বই পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বই উঁচু করে জানান দেয়, বছরের প্রতিটি দিনের মধ্যে এটি শ্রেষ্ঠ। আমরা নতুন বছরে বই পাচ্ছি, এটা অনেক বেশি আনন্দের। নতুন বই, নতুন পড়া, নতুন সব, পুরো বছর আমাদের অনেক আনন্দে কাটবে, এটাই সবার আশা থাকে। বই আমাদের জ্ঞানের ভান্ডার, বই দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। বই আমাদের জীবনে আলোকিত করতে সাহায্য করে। নতুন বই অনেক কিছু জানবো। আমি আমার বাংলাদেশের দারিদ্র্যমুক্ত করার জন্য অনেক চেষ্টা করব। সরকারের সহযোগিতায় বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে গর্বিত শিক্ষকরাও। নতুন ক্লাসে ওঠার সময় ফার্স্ট দিনে যে ওরা স্কুলে আসলো, হাতে বই পেলে এটা অনেক জন্য অনেক বড় অনুপ্রেরণা কাজ করবে আমি বিশ্বাস করি। আগে যারা ঝরে পড়তো শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক না পেয়ে
তার অর্থনৈতিক দৈন্যতার জন্য আজকে তা গোচর হয়েছে। এবছর সারা দেশে 4 কোটি 26 লাখ শিক্ষার্থীর মধ্যে 36 কোটি 21 লাখ বই বিতরণ করা হয়েছে। বছরের নতুন দিন শিক্ষার্থীদের এই প্রাণের উৎসব তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে বলে মনে করছেন শিক্ষকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এলাকার বাইরে থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য 18 জনকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন লিটনের দেহে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে। দুপুরে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ রংপুর থেকে ঢাকায় আনার পর বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়। এদিকে লিটন হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধা সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে। রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন মাঠে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা শেষে হেলিকপ্টার যোগে তার লাশ আনা হয় ঢাকায়। পরে তার লাশ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়। এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া সহ তার সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এলাকার বাইরে থেকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মঞ্জুরুল ইসলাম লিটনের স্বজনরা। অন্য এলাকার লোককে হায়ার করে আনা হয়েছে। লিটনের অসংখ্য সমর্থক ছিল এবং তাদের কাছে খবরটা কেন পৌঁছালো না, তাদেরকে এগিয়ে আসতে দেওয়া হলো না। বাসার ভিতরে যে এইভাবে গুলি করে হত্যা করবে, এটা একটা অভাবনীয় ঘটনা। ওর বাসাও খুব প্রোটেক্টেড বাসা। এর আগে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের শরীরে 5টি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান ময়না তদন্তকারী চিকিৎসক। ওনার ডান দিকের কিডনি এবং ডান লাংস এবং ডান লিভার এই তিনটাই ইনজোর্ড ছিল। একই সময় রংপুর মেডিকেলে লাশ দেখতে গিয়ে স্বাধীনতা বিরোধী চক্র মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল সেই জামাত শিবির জঙ্গি গোষ্ঠী। তাকে প্রতি মুহূর্তে তিনি একটি আতঙ্কের মধ্যে ছিলেন। এদিকে লিটন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সকাল সন্ধ্যা হরতাল পালন করে। রোববার দুপুরে বামুনডাঙ্গা রেল স্টেশনে পদ্মরাগ ও লালমনি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এরই মধ্যে হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য 18 জনকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ হত্যা মামলা তারা অনেকেই সাবেক আসামি ছিল, জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট আছে এবং সন্দেহভাজন। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কাছে ধরে নিয়ে এসেছি। সোমবার দুপুরে ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুরে তার লাশ গাইবান্ধার সুন্দরগঞ্জে নিয়ে আসা হবে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। ধর্মীয় উগ্রবাদীরাই পরিকল্পিতভাবে সুন্দরগঞ্জের এমপি লিটনকে হত্যা করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই অপশক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মঞ্জুরুল ইসলাম লিটনের খুনের ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে এটি সাম্প্রদায়িক অপশক্তি ঠান্ডা মাথার কাপুরুষোচিত কাজ। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এমপি লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে তাদের কৃত অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আইজিপি বলছেন, সব বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছেন তারা। গাইবান্ধাকে মৌলবাদ অধ্যুষিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, লিটন হত্যা তদন্তে এই বিষয়টি মাথায় রেখেছেন তারা। আইনশৃঙ্খলার ক্ষেত্রে 2017 সালে জঙ্গিবাদী সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন পুলিশ প্রধান। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার পর কেটেছে 24 ঘন্টার বেশি সময়। এই সময়ের মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হলেও কি উদ্দেশ্যে কারা লিটনকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। যদিও হত্যাকাণ্ডের জন্য উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে দায়ী করছে লিটনের পরিবার ও দল। তবে পুলিশ প্রধান বলছেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত না হলেও সব বিষয় মাথায় রেখেই তদন্ত করছেন তারা। আমরা কোনো প্রি আইডিয়া ফর্ম করতে চাই না। আমরা চাচ্ছি তদন্তের মাধ্যমে এই খুনিদের শনাক্ত করা
তাদের গ্রেপ্তার করা। ওই এলাকাটা আপনারা জানেন যে মৌলবাদী এলাকা, তো মৌলবাদীরা এই ঘটনা ঘটেছে না অন্য কোনো কেউ ঘটিয়েছে এটা তদন্ত না করিয়া মানে পুলিশ প্রধান হিসেবে আমি সে কমেন্ট করতে পারবো না। এক প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, স্বেচ্ছা নিখোঁজের ঘটনা এখন অনেকটাই কমে গেছে। তারপরেও সম্প্রতি যে কয়েকজন তরুণ নিখোঁজ হয়েছে তাদের হদিস বের করতে কাজ করছেন তারা। প্রত্যেকটা মিসিং এর ঘটনায় আমরা সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে যে তারা আইনগত ব্যবস্থা নেবে। মামলা হোক, জিডি হোক, পুলিশের দায়িত্ব থাকবে এই মিসিং ব্যক্তিদের সম্বন্ধে তথ্য নেওয়া এবং তাদের উদ্ধারের ব্যবস্থা করা। গুলশানে হোলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 8টি বড় ধরনের অভিযানে 28 জঙ্গি নিহত হয়েছে। এই প্রেক্ষাপটে জঙ্গিবাদ মোকাবিলায় নিজেদের সফল দাবি করে আইজিপি বলেন, নতুন বছরেও জঙ্গিবাদ মোকাবেলাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। জঙ্গিবাদকে এটা আমরা বর্তমানে 1 নম্বর চ্যালেঞ্জ মনে করি। জঙ্গিবাদ যদি একবার শক্ত অবস্থান নিয়ে থাকে তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হবে, জননিরাপত্তা বিঘ্নিত হবে, দেশের উন্নয়ন সহ সমস্ত কর্মকাণ্ড থেমে যাবে। জঙ্গিবাদ মোকাবিলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক। প্রত্যেকটা মিসিং এর ঘটনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি। দলের মহাসমাবেশে বললেন এরশাদ, জোটের সঙ্গে নির্বাচন করে আসন কমেছে বলে মন্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে কোনো দেশের পেছনে না ছুটে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে খুঁজে বের করতে হবে নতুন নতুন আন্তর্জাতিক বাজার। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলা 2017 এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বিবেচনায় গবেষণা সেল গঠনের পরামর্শ দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই পণ্য উৎপাদন করতে হবে ব্যবসায়ীদের। দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসা দেশের সবচেয়ে বড় মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠল আজ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে 2013-14 অর্থ বছরে রপ্তানি বাণিজ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে রপ্তানি ট্রফি বিতরণ করেন শেখ হাসিনা। পণ্য ও সেবা ক্যাটাগরিতে 28টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, 22টি প্রতিষ্ঠানকে রৌপ্য এবং 15টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের চাহিদার পাশাপাশি ব্যবসায়ীদেরকেই খুঁজে বের করতে হবে নতুন নতুন আন্তর্জাতিক বাজার। কয়েকটি দেশ ঘুরে ওই কোন দেশ জিএসপি দিল না তাদের কাছে ধর্ণা দিয়ে না বেরিয়ে আপনি খুঁজে বেড়ান অন্য জায়গায়, অন্য মার্কেট খোঁজেন, ওরা আপনার পিছনে দৌড়াবে। নতুন নতুন বাজার আপনাদের খুঁজে ফিরতে হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে নতুন বাজারের সম্ভাবনা কাজে লাগাতে এফবিসিসিআই-কে গবেষণা সেল গঠন করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একটা সেল আপনাদের থাকা উচিত যাদের কাজ হবে গবেষণা করা পৃথিবীর বিভিন্ন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা, সেই ধরনের পণ্য উৎপাদন করবার মতো যোগ্যতা আমাদের দেশে আছে কিনা। আমরা মানুষকে যেমন স্বপ্ন দেখাতে পারি, আবার সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। এছাড়াও চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে এই শিল্পকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করে তিনি বলেন, 2019 সালের মধ্যেই রাজধানীর পূর্বাচলে স্থানান্তর হবে বাণিজ্য মেলা। উদীয়মান চামড়া শিল্প খাতের অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে চামড়া ও পাদুকা সহ চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করছি। এরপর ফিতা কেটে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণের বেশ কটি প্যাভিলিয়নও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2013-14 অর্থ বছরে দেশের রফতানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 66টি প্রতিষ্ঠানকে দেয়া হলো জাতীয় রফতানি ট্রফি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রপ্তানির পাশাপাশি দেশীয় ভোক্তাদের প্রতি গুরুত্ব আরোপ করার প্রত্যয় ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা। 2013-14 ট্রফি বছরে জাতীয় রপ্তানি ট্রফি প্রাপ্তির জন্য 192টি রপ্তানিকারক প্রতিষ্ঠান আবেদন করে। যাচাই বাছাই করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 66টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ 3 ক্যাটাগরিতে দেয়া হয় জাতীয় রপ্তানি ট্রফি।
15টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দেয়া হয় ব্রোঞ্জ পদক। পোশাক, চামড়াজাত পণ্য, অ্যাগ্রো প্রসেসিং পণ্য সহ রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 22টি প্রতিষ্ঠানকে দেয়া হয় রৌপ্য পদক। এর মধ্যে দেশের চাহিদা পূরণ করে চিনি রপ্তানি করা প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ অন্যতম। অনেক বাজারে আমরা ইন করার সুযোগ সামনে আমাদের কাছে হাতছানি দেওয়া আছে এবং আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছে, আমার মনে হচ্ছে সমস্ত ব্যবসায়ী কমিউনিটি এখানে ঝাঁপায় পড়বে, আগায় যাওয়ার এবং বাজার পাবে। 28টি প্রতিষ্ঠান স্বর্ণপদক লাভ করে। সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পায় জাবের অ্যান্ড জুবাইর ফেব্রিক্স লিমিটেড। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রমিকদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য অর্জিত হয়েছে। আমরা মনে করি রপ্তানি আয় বাড়িয়ে আমরা দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবো। সম্মিলিত চেষ্টায় আমরা আজকে অর্জন করতে পেরেছি। আমরা আজকে গোল্ড পেলাম, স্বর্ণপদক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ছিল 3018 কোটি মার্কিন ডলার। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ইসিকে সহযোগিতা করতে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনার কথা আবারও তুলে ধরেছেন বেগম খালেদা জিয়া। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতির কাছেও এই প্রস্তাব গ্রহণযোগ্য হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বেগম জিয়া এ প্রসঙ্গে কথা বলেন। বিএনপি চেয়ারপারসন আরও বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতেই নতুন নতুন আইন করছে আওয়ামী লীগ সরকার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে রোববার বিকেলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে ছাত্র দলের বর্তমান ও সাবেক নেতা ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই বেগম জিয়া সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন। সংশয় প্রকাশ করেন পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন নিয়েও। পদ্মা সেতু কোথায়? এখনো কোনো কিছু নাই। আল্লাহদিন চেরাগ থাকলে হয়তো বাড়ি ফেলবে, সেরকম। আর কদিন পরে যদি ওই নদী যে খরস্রোতা কয়দিন ঠিকবে সেটা জানি না। বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না। আমি বুঝি হত্যা বন্ধ হতে হবে, কোন দলের লোককে হত্যা করা যাবে না। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে আবারও নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। আমরা চাই একটা সহায়ক সরকার হবে, যে নির্বাচন কমিশনকে সব রকম ভাবে সহায়তা করবে। রাষ্ট্রপতি শুনে রাষ্ট্রপতির খুব ভালো লেগেছে। তিনি বলেছেন, আপনাদের প্রস্তাবটা সুন্দর। আমরা যে বলে উনি সবাইকে ডাকছেন, কথা বলছেন। পরবর্তীতে হয়তো উনি প্রয়োজন মনে করলে আবারও ডাকবে। আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাই বলেও মন্তব্য করেন বেগম জিয়া। ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি, কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না। তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি, সেটা যদি দেখি, সেগুলো শুনলে তাহলে বোঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। শুধু স্লোগানের রাজনীতি নয়, দাবি আদায়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই। আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই, রাজপথ ছাড়ি নাই বলে বলবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। কোনো জোটে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাসমাবেশে চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ একথা বলেন। জীবনের শেষ চাওয়া হিসেবে আরেকবার ক্ষমতায় যেতে চান উল্লেখ করে এরশাদ তার নেতাকর্মীদের দলকে শক্তিশালী করার আহ্বান জানান। দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই উচ্ছ্বাস আর আবেগের কমতি নেই নেতাকর্মীদের মাঝে। নেচে গেয়ে উদযাপন করতে থাকেন জাতীয় পার্টির 31তম জন্মদিন। রোববার সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ উপলক্ষে জড়ো হতে থাকেন ঢাকা সহ সারা দেশ থেকে আসা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক। দুপুরে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আর কারো সিঁড়ি হবে না জাতীয় পার্টি। এবার আমরা কারো জন্য ক্ষমতা যাওয়ার সিঁড়ি হব না। যারা আমাদের দল ছেড়ে চলে গেছে তাদেরকে নতুনভাবে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমাদের সাথে মিলেমিশে কাজ করুন। এরপরে প্রধান অতিথির বক্তৃতায় দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন সহ বেশ কিছু পরিবর্তনের কথা জানান। দেখছি আমি কারো সাথে হাত ধরার প্রয়োজন নয়। নির্বাচন করে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
নির্বাচন প্রশ্নাতীত হয় নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পদ্ধতির পরিবর্তন করব ইনশাআল্লাহ। জনগণের মাঝে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করে সাবেক এই রাষ্ট্রপতি দলের নেতাকর্মীদের দেশের যে কোনো প্রয়োজনে সজাগ থাকার আহ্বান জানান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার দূষণের শিকার ধলেশ্বরী। চামড়া কারখানার বর্জ্যে বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, ক্ষতিকর প্রভাব আশপাশের জনজীবনেও। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে নদীর দুপাড়ের সংযোগ সড়ক নিয়ে রিপোর্ট। পুরোদমে এগিয়ে চলেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। তবে তার আগেই শতভাগ প্রস্তুত করে তোলা হয়েছে নদীর দুপাড়ের সংযোগ সড়কগুলো। এরই মধ্যে শরীয়তপুরের কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের মাঝামাঝি এই ঘাটটির উদ্বোধন করা হবে। শরীয়তপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার এপারে মাওয়া সংযোগ সড়ক। সেতু নির্মাণ শেষ হলে প্রায় 1.5 কিলোমিটার এই সংযোগ সড়ক ব্যবহার করে মাদারীপুরের জাজিরামুখী যানবাহনগুলো উঠবে মূল সেতুতে। এখানকার টোল প্লাজা সহ সার্বিক প্রস্তুতি পুরো শেষ। একই চিত্র নদীর অন্য প্রান্তেও। সেতু পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো মূল সড়কে যাওয়ার জন্য প্রায় 11.5 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। এই সড়কে 5টি ব্রিজ, 20টি কালভার্ট এবং 8টি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। এই সংযোগ সড়কের সঙ্গে যোগ করা হয়েছে এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের 6 কিলোমিটার সড়ক, যেটি পদ্মা সেতুর সংযোগ সড়কের সঙ্গে যোগ করবে কাঁঠালবাড়ি ফেরিঘাটকে। ফলে সেতু তৈরির আগেই ফেরিতে চলাচলকারী গাড়িগুলো এখন থেকেই পাবে সংযোগ সড়কের সুবিধা। পূর্ব দিক থেকে আগত যে খুলনা ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমাদের এই 3টা অ্যাপ্রোচ, আমরা 3টা যে আমাদের প্যাকেজ শেষ করার সাথে একটা বিরাট সুফল আমরা দেখতে পাচ্ছি। এদিকে সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। ফলে ফেরিতে চলাচলের ক্ষেত্রে সময় কমে আসবে 1 ঘন্টা। 29 একর এলাকা জুড়ে নির্মিত এই ফেরিঘাটটি চলতি মাসেই চালু করা হবে। আমরা আশা করছি এটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে আমরা উন্মুক্ত করতে পারবো। আমাদের দূরত্ব কমে যাবে 5 কিলোমিটার, আমাদের সময় বাঁচবে 40 মিনিট। এটা তেল সাশ্রয় হবে এবং জনগণের জন্য একটা বিরাট উপকার হবে। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁঠালবাড়িতে 4টি ফেরি, 2টি লঞ্চ ও 1টি স্পিডবোটের ঘাট থাকবে। পদ্মা সেতুর জন্য যাদের দীর্ঘদিনের অপেক্ষা তারা এখন হাতের আঙ্গুলে দিন গুনছেন। চলতি মাসের মধ্যেই এই কাঁঠালবাড়ি ফেরিটি খুলে দেওয়া হলে একই সঙ্গে চালু করে দেওয়া হবে পদ্মা নদীর দুপারের সংযোগ সড়কগুলো। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব, সময় এবং জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি মূল সেতু চালুর 2 বছর আগে থেকেই পাওয়া সম্ভব হবে সুফল। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। সেতু রেল সংযোগ প্রকল্পের সুপারভিশন পরামর্শক হিসেবে সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ উপলক্ষে সকালে রেল ভবনে বাংলাদেশ সেনাবাহিনী ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে 940 কোটি 86 লাখ টাকা ব্যয় ধরে একটি চুক্তি সই হয়। চুক্তিতে বলা হয়, রেলপথ নির্মাণের জন্য 9 জেলায় প্রায় 1700 একর ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ, সীমানা পিলার স্থাপন সহ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়েকে সব ধরনের সহযোগিতা দেবে সেনাবাহিনী। অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর প্রথম দিন থেকেই যাতে ট্রেন চলাচল শুরু করা যায় সে লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়। এ সময় সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে কাজ শেষ করা হবে। সড়ক পথে যখন যানবাহন যোগাযোগ করবে, একই সাথে যাতে পদ্মা ব্রিজ দিয়ে যাতে ট্রেন চলাচল করতে পারে, তাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন পর্যায়ে কার্যক্রম শেষ করে আজকের এই অধ্যায় এসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের কন্ট্রাক্ট সাইনিং সেরিমনি হওয়ার পরে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, পরামর্শ সেবা হিসেবে যে যে কর্মগুলি করার দরকার সেগুলি শেষ করে অতি তাড়াতাড়ি যখন শেষ হবে তখনই আমরা আমাদের নির্মাণ কাজে হাত দিতে পারব। পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত কানেক্টিভিটি প্রদানের মাধ্যমে বিদ্যমান ট্রান্স এশিয়ান রেলওয়ে রুটের সাথে নতুন রুট হিসেবে সংযুক্ত হবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাফল্যের ধারাবাহিকতায় আরো বেশি দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, রিসেটলমেন্ট প্ল্যান বাস্তবায়ন ও নির্মাণ কাজের সুপারভিশন সেবা নির্দিষ্ট সময়ের মধ্যে আন্তর্জাতিক মান বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।
নতুন বছর বরণ উৎসবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নামে দর্শনার্থীদের। কুয়াশায় ঢাকা ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রতিটি স্পট। সেই সঙ্গে 3 দিনের বর্ণাঢ্য আয়োজনের বিচ কার্নিভালও শেষ হলো আজ। সাখাওয়াত টিপুর ছবি নিয়ে কমলদের রিপোর্ট। এইভাবেই রক্তিম আভা ছড়িয়ে শুরু হয় নতুন বছরের প্রথম দিন। রাতের আধার কেটে আলোকিত হয়ে ওঠে সম্ভাবনার আরও একটি বছর। পঞ্জিকের হিসেব অনুযায়ী খ্রিস্টবর্ষের প্রথম এই দিনটি যুগে যুগে মানুষের কাছে বহন করছে ভিন্ন তাৎপর্য। তাই তো দিনটি প্রথম প্রহর প্রিয়জনের সাথে প্রকৃতির কাছে কিংবা সূর্য প্রথম আলোয় স্নান করে কাটাতেই অনেকে ছুটে যান সমুদ্র সৈকত কক্সবাজারে। ভারত থেকে আসছি, খুবই এনজয় করছি। জানুয়ারি 2017 সালের প্রথম দিন, সবাইকে শুভেচ্ছা, সবার বছরটি যেন ভালো যায় এই কামনাই করি। So amazing and place is so good, so amazing. I just love it. সবাই মিলে আসছি, খুব মজা করতেছি, অনেক ভালো লাগতেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বরাবরের মতো তৎপর ছিল প্রশাসন। এই সমস্ত অনুষ্ঠানকে নিশ্চিন্তে নির্বিঘ্নে করার জন্য আমাদের 4টি নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা আমরা বৃদ্ধি করেছি এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রস্তুত আছে আমরা। নতুন বছরকে বরণ করার উৎসবকে ঘিরে কক্সবাজারে পৌঁছেছেন অন্তত 3 লক্ষ পর্যটক। ছিল 3 দিনের বিচ কার্নিভাল, যেখানে দেশের নামকরা সব সঙ্গীত শিল্পীদের পরিবেশনার মুখর ছিল সৈকত এলাকা। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার নতুন করে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী। নদী তীরেই গড়ে ওঠা চামড়া শিল্পনগরীর বর্জ্যে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, যার ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে আশেপাশের জনজীবনে। প্রকল্প পরিচালক বলছেন, পরীক্ষামূলকভাবে কিছুদিন আগে বর্জ্য পরিশোধনাগার থেকে কেমিক্যাল মিশ্রিত পানি ফেলা হয়েছে নদীতে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আব্দুল মালিক, বয়স 70-এর কাছাকাছি, থাকেন ধলেশ্বরীর তীরে। দেখেছেন এই নদীর বিভিন্ন রূপ, রুই, কাতল, চিতল, বোয়াল সব মাছ ধরা পড়তো এই নদীতে। তবে এখন সেই চিত্র খুব দ্রুতই হয়তো ইতিহাসের রূপ নেবে। গেল কয়েক মাস ধরে এই নদীতে নেই মাছ, আর পানির রঙও ধরেছে কালচে বর্ণ, কারণ নদীর তীরেই গড়ে উঠেছে চামড়া শিল্পনগরী। ট্যানারির বিষাক্ত বর্জ্যের পরীক্ষামূলক পরিশোধনের পর তা ফেলা হয়েছে নদীর জলে। 20 দিন আগে বোয়াল মাছ, ইয়া মাছ, মেনি মাছ, অনেক জাতি মাছ মরে গাঙ্গা বাইশ হয়েছে। ট্যানারি পানি নামার পরে আপনার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, পানি গ্যাস হইতেছে। ইয়ার আগে নদীতে অনেক মাছ ছিল, আর বোয়াল, চিতল, ট্যানারির পচা পানি নাই, নদীতে কোনো মাছই নাই। এই যে পানিতে মনে করেন শরীর খালি খাই যায়। শিল্পনগরীর শেষ প্রান্তে খোলা আকাশের নিচে স্তূপ আকারে ফেলা হচ্ছে চামড়ার ছেঁড়া অংশ আর জিলেটিং। দুর্গন্ধ ছাড়াও ভয়ঙ্কর পরিবেশ দূষণ করছে এই বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত চামড়ার অংশ। ফলে আশপাশের বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খাইতেছে তো এমন হঠাৎ করে বাতাসে দুর্গন্ধ ছড়াই গেছে যে ছাত্ররা খাবার বাদ দিয়ে তারা উঠে চলে আসছে। জিলি কাটিং নদীর পাড়ে ছাড়তেছে, এগুলা ময়লার দুর্গন্ধ হইতেছে। এগুলার কোনো একটা বক্স নাই, কোনো ডাস্টবিন নাই, কিছু নাই। কিছুদিন আগে পরিশোধনাগার থেকে নদীতে বর্জ্য ফেলার কথা স্বীকার করলেও প্রকল্পের এই পরিচালক বলছেন, এর ফলে নদীতে কোনো দূষণ হয়নি। 1.5 মাস আগে একদিন ওরা এক্সপেরিমেন্টালি চালাইছিল, বেশি করে কোনো মাছ মারা যায়নি। এটা একটা মিথ্যা কথা। কিছু স্লাস আবার আমাদের একটা পাশে পুকুর আছে, ওই যে আমরা ডাম্পিং পুকুর বলি, সেখানে নিয়ে আমরা করতেছি, আর বাদ বাকিটা হয়তো নদীতে ফেলাইতেছে আমি জানি না। কিন্তু জানি যে এখনো আমাদের সেই ডিক্লারেশন দেয় নাই যে আমরা নদীতে ফেলাইতেছি। বুড়িগঙ্গা শীতলক্ষার পরে এবার ধলেশ্বরী। পরিবেশ দূষণের মারাত্মক শিকার হতে যাচ্ছে আরেকটি নদী। সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করলে অন্য দুটি নদীর মতো ঢাকার আশপাশের এই নদীটিকেও পড়তে হবে চরম বিপর্যয়ের মুখে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, সাভার। দেশের বাইরের খবর। তুরস্কের ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার ঘটনায় অজ্ঞাত বন্দুকধারীর খোঁজে সাঁড়াশি অভিযান চলছে। স্থানীয় সময় শনিবার মধ্যরাতের পর বর্ষবরণ উৎসবে এ হামলায় 39 জন নিহত ও অন্তত 69 জন আহত হয়। অর্তাকো এলাকায় এই হামলায় নিহতদের মধ্যে অন্তত 15 জন বিদেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাইট ক্লাবটিতে হামলাকারী এক পুলিশ ও এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে। পরে ক্লাবটির ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। এতে ঘটনাস্থলে নিহত হয় অনেকে এবং গুরুতর আহত হয় বেশ কয়েকজন। আমি জানি না কেন এই হামলা চালানো হয়েছে, তবে এই উন্মাদ আমার সামনে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। একজনকে গুলিবিদ্ধ হতে দেখেছি, সে সময় আমি লুকিয়ে পড়েছিলাম।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে। হামলাকারীদের একজন সান্তা ক্লজের বেশ ধরে এসেছিল বলে গণমাধ্যমে জানান ইস্তাম্বুলের গভর্নর ফাসিফ শাহিন। বর্ষবরণ উদযাপনে জড়ো হওয়া নিরপরাধ মানুষের উপর নৃশংস ও নিষ্ঠুর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তাদের উপর বুলেট বর্ষণ করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। পুলিশ জানিয়েছে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং সে বসফরাস ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েছে। তবে এই ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানায় হামলাকারী একজনই ছিল এবং সে সান্তা ক্লজের বেশে আসেনি। এখন পর্যন্ত পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারী একজনই শনাক্ত হয়েছে। একজনের বেশি হামলাকারী ছিল না। হামলাকারী কোট ও ট্রাউজার পরিহিত ছিল। আমাদের পুলিশ সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশের বেশ কিছু গাড়ি ও অ্যাম্বুলেন্স। আহতদের স্থানীয় হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। নববর্ষে সন্ত্রাসীদের হামলার আশঙ্কায় ইস্তাম্বুলে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল তারা। শহরের প্রায় 17,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিল। এরই মধ্যে নাইট ক্লাবটিতে হামলার ঘটনায় ইস্তাম্বুল পুলিশের সতর্কতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 31st নাইট উপলক্ষে ইস্তাম্বুলের জনপ্রিয় রেইনা নাইট ক্লাবে জড়ো হয়েছিল প্রায় 5 শতাধিক মানুষ। উৎসবের আনন্দকে গুড়িয়ে দিয়েছে নাইট ক্লাবটির সন্ত্রাসী হামলা। আফরিন জেরিন, সময় সংবাদ। আবারও নতুন বছর বরণের খবর। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সবার জন্য সাফল্যের বছর হবে 2017, এমন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানায় নিউ ইয়র্কবাসী। এছাড়াও বর্ণিল আলোকছটা আর উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া ও ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিরা। খ্রিস্টীয় নতুন বছরের আগমন উপলক্ষে সিডনির অপেরা হারবারে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী জমকালো আতশবাজি প্রদর্শনীর। আতশবাজির বর্ণিল আলোকছটায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি সহ আরও অনেক দেশ। নিউ ইয়র্ক, ফ্রান্স, লন্ডন, মালয়েশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নিতে জাতিগোষ্ঠী, ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় 20 লাখ মানুষ টাইম স্কোয়ারে জড়ো হন। শনিবার রাতে ঘড়ির কাঁটায় 12টা 1 মিনিট বাজতেই বিশ্বখ্যাত টাইম স্কোয়ারে বিগ অ্যাপেল খ্যাত ক্রিস্টাল বলের বৈদ্যুতিক বোতাম চাপেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। পুরনোকে ভুলে নতুনের আগমনে আতশবাজি আর রঙিন আলোর ঝলকানিতে ছেয়ে যায় পুরো এলাকা। নতুন বছরকে স্বাগত জানাতে এবং আতশবাজির প্রদর্শনী দেখতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই টাইম স্কোয়ারের উন্মুক্ত বিশ্বমঞ্চে হাজির হন বিপুল সংখ্যক মানুষ। বর্ণিল আলোকছটা আর উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিরা। বর্ষবরণ উপলক্ষে প্যারিসের ঐতিহ্যবাহী চ্যাম্পস এলিসিস এভিনিউয়ে জমকালো আলোকসজ্জা করা হয়। এছাড়াও আলোয় সজ্জিত হয় শহরটির রাস্তাঘাট। এ সময় নতুন বছরে জঙ্গিমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সকলকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন ভালো রাখেন। বাংলাদেশ সরকার যেন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ কঠোরভাবে দমন করেন। এদিকে 2017 সালকে বরণ করে নিতে এবং বিশাল আলোকছটা ও আতশবাজি উপভোগ করতে মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার ও এর আশপাশের এলাকায় ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও নতুন বছর উদযাপনে আয়োজনের কোনো কমতি ছিল না। বিগত বছর পার করে নতুন বছরে পদার্পণ করলাম 2017 ইংরেজি নববর্ষে। প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরকে বরণ করে নিতে চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী ছিল লন্ডনেও। মনোমুগ্ধকর এই আতশবাজি উপভোগ করতে লন্ডনের রাস্তায় ঢল নামে হাজারো মানুষের। জমকালো আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে 2017 সালকে স্বাগত জানানো হয় দুবাইতেও। চোখ জুড়ানো এই আতশবাজি উপভোগ করতে দুবাইয়ের রাস্তাঘাটে জড়ো হন হাজারো পর্যটক। পুরাতন বছরকে বিদায় জানিয়ে আজ আমরা নতুনের দিকে অগ্রসর হচ্ছি। সবাই অনেক আনন্দ উৎসব করেছি ও সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। সকল বাংলাদেশি ভাই বোনদেরকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। এছাড়াও নতুন বছরকে বরণ করে নিতে জমকালো আতশবাজির প্রদর্শনী ছিল অস্ট্রেলিয়ার সিডনি, রাশিয়ার মস্কো, জার্মানির বার্লিন সহ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। ওয়ানডে শেষ, এবার টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ নেলসন ছেড়ে স্থানীয় সময় দুপুর 2টায় নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার প্রথম টি-20তে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বছরের শেষ দিনটা স্মরণীয় করে রাখতে পারত বাংলাদেশ, কিন্তু নেলসনের শেষ ওয়ানডেতেও বাজেভাবে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে মাশরাফি সাকিবরা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-20তে মুখোমুখি হবে দল। সকালে নেলসন থেকে বিমানে করে নেপিয়ারে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ গত বছর ওয়ার্ল্ড টি-20তে মুখোমুখি হয়েছিল টাইগাররা। অসাধারণ নৈপুণ্য দেখানো মুস্তাফিজ 5 উইকেট পেলেও বাংলাদেশ ম্যাচটিতে হেরেছিল। ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা থাকলেও টি-20তে এখনো জয়হীন বাংলাদেশ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 2-1 দিনের মধ্যেই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটাই জানালেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি আরো বলেন, এই সিরিজ দিয়েই জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অভিষেক হতে যাচ্ছে পেসার তাসকিন আহমেদের। এছাড়া ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা আরেক পেসার শফিউল ইসলাম পুরোপুরি ফিট হলে তাকেও বিবেচনায় নেওয়া হতে পারে বলে জানান বিসিবি নির্বাচক। আমাদের ফাস্ট বোলাররা ইউনিটটা কিন্তু বেশ ভালো, তা আশা করছি তাসকিন টেস্ট ম্যাচে খেলবে। এখন তো ওকে টেস্ট ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়া আছে, তো ওর বোলিংটা টেস্ট ম্যাচে আরো বেশি ইফেক্টিভ হবে ওয়ানডে থেকে। রুবেল এখন আছে, বাকি যারা রাব্বি আছেন, যারা আছেন তারা কিন্তু টেস্ট ম্যাচে অবশ্যই ভালো করে আসছেন। শফিউল নেক্সট ম্যাচটা খেলবে ঘরোয়া ক্রিকেটে, যেটা 3 তারিখে শুরু হবে। সেখানে যদি ভালো সে যদি সুস্থ থাকে, ওর বোলিং নিয়ে তো কোনো কোশ্চেন মার্ক নেই, ওর ফিটনেস নেই কোশ্চেন মার্ক। যদি সুস্থ থাকে তাহলে ওখানে চিন্তা ভাবনা আছে। একটা তো বড় কোশ্চেন মার্ক আছে মুশফিক রহিমের ফিটনেস নিয়ে, বাট সোফার যতদূর জানি যে 2-1 দিনের মধ্যে স্কোরটা দিয়ে দেওয়া হবে। রাত 11টার সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ণিল উৎসবে বছরের প্রথম দিনে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই। কোমলমতিরা উচ্ছ্বসিত, সহজ যুগোপযোগী বই করার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর। সংসদ সদস্য লিটন হত্যার মোটিভ সম্পর্কে এখনো অন্ধকারে পুলিশ। 18 জন আটক, হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ। ধর্মীয় উগ্রবাদীরা জড়িত দাবি ওবায়দুল কাদেরের। জিএসপির পেছনে না ছুটে রফতানি পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে খুঁজে বের করতে হবে নতুন আন্তর্জাতিক বাজার। বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। ইসিকে সহযোগিতা করতে নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনার কথা আবারও তুলে ধরলেন বেগম জিয়া। রাষ্ট্রপতির কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি। এবং জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্র সহ দেশে দেশে নববর্ষ বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।